গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী আজের শেষ পর্ব। কয়েকদিন পরে অপু দালান দিয়ে যাইতেছে। উপরে সিঁড়ি বাহিয়া মেজ বৌরানীর মেয়ে লীলা নামিতেছিল। তাহাকে দেখিতে পাইয়া বলিল, দাঁড়াও না, তোমার নাম কি? অপু নাকি? অপু বলিল, অপু বলে ডাকে, ভালো নাম শ্রী অপূর্ব কুমার রায়। সে একটু অবাক হইল। এবারে ছেলেমেয়েরা কখনো ডাকিয়া তাহার সঙ্গে কথা কহে নাই। লীলা কাছে আসিয়া দাঁড়াইল। কি সুন্দর মুখ! রানুদি, অতসীদি, অমলাদি সকলেই দেখিতে ভালো বটে, কিন্তু তখন সে তাহাদের চেহে ভালো কাহাকেও দেখে নাই। এই বাড়ি আসিয়া পর্যন্ত তাহার পূর্বেকার ধারণা একেবারে বদলাইয়া গিয়াছে। বিশেষ করিয়া মেজ বৌরানীর মতো সুন্দর কোনো মেয়ের কল্পনাও সে করে নাই। লীলাও মায়ের মতো সুন্দরী। সেদিন যখন লীলা মেয়ের মজলিসে হাসির কবিতা বলিতেছিল, তখন অপু এক দৃষ্টে তাহার মুখের দিকে চাহিয়াছিল। কবিতা সে ভালো শুনে নাই। লীলা বলিল, তোমরা কতদিন এসেছো আমাদের বাড়ি? সেবার এসে তো দেখিনি। আমরা ফাল্গুন মাসে এসেছি, এই ফাল্গুন মাসে। কোত্থেকে এসেছো তোমরা? কাশী থেকে। আমার বাবা সেইখানে মারা গেলেন কি না, তাই। অপুর যেন বিশ্বাস হইতেছিল না, সারা ঘটনাটা এখনো যেন অবাস্তব, অসম্ভব ঠেকিতেছিল। খুশিতে তাহার সারা গা কেমন করিতে লাগিল। লীলা বলিল, চলো, আমার পরে ঘরে গিয়ে বসি। মাস্টার মশাই আসবার সময় হয়েছে, এসো। অপু জিজ্ঞাসা করিল, আমি যাব? লীলা হাসিয়া বলিল, বারে, বলছি তো চলো, তুমি তো আর ভারী লাজুক। এসো, তুমি দেখোনি আমার পরের ঘর? ওই পশ্চিমের দালানের কোণে। ঘর বেশি বড় নয়, কিন্তু বেশ সাজানো। একটি ছোট পাথরের টেবিলের দুপাশে দুখানা চামড়ার গদিয়াটা চেয়ার পাতা, একখানা বড় ছবিওয়ালা ক্যালেন্ডার, সবুজ কাজ করার খোলে একটা ছোট টাইমপিস ঘড়ি, একটা বই রাখিবার ছোট দেরাজ, 4-5খানা বাঁধানো ফটোগ্রাফ এ দেওয়ালে ও দেওয়ালে। লীলা একটা চামড়ার অ্যাটাসি কেস খুলিয়া বলিল, এই দেখো, আমার জলছবি মাস্টারমশাই কিনে দিয়েছেন। ভাগ শিখলে আরও দেবেন। জলছবি ওঠাতে জানো? অপু বলিল, তুমি ভাগ জানো না? তুমি জানো? ভাগ কষেছ? অপু তাচ্ছিল্যের সহিত ঠোঁট উল্টাইয়া বলিল, কবে? এই ভঙ্গিতে অপুর সুন্দর মুখ আরো ভারী সুন্দর দেখাইল। লীলা হাসিয়া উঠিয়া বলিল, তুমি বেশ মজার কথা বলতে পারো তো। পরে সে অপুর ঠোঁটের নিচে হাত দিয়া বলিল, এটা কি? তিল? বেশ দেখাই তো তোমার মুখে। তিলে বেশ মানিয়েছে। তোমার বয়স কত? 13? আমার 11। তোমার চেয়ে 2 বছরের ছোট। অপু বলিল, তুমি সেদিন মুখস্থ বলেছিলে, সে একটা হাসির ছড়া, বেশ লেগেছে আমার। তুমি জানো কবিতা? জানি, বাবার একখানা বই আছে, তা থেকে শিখেছি। বলো দেখি। লীলার গলার সুর কি মিষ্টি! এমন সুর সে কোনো মেয়ের পর্যন্ত এখনো শোনে নাই। অপু ঘাড় দুলাইয়া বলিল, যে জনের খড় পেতে খেজুর চেটায় ঘুমিয়ে কাল কাটে, তাকেই খাট পালঙ্ক খাসামাশারি খাটিয়ে দিলে কি খাটে? কথার শেষে সে জিজ্ঞাসার ভঙ্গিতে ঘাড় নাড়ে, বলিল, দাশুরায় পাঁচালির ছড়া, আমার কাছে বই আছে। লীলা হাসিয়া গড়াইয়া পড়ে আর কি, বলিল, তুমি ভারী মজার কথা জানো তো, এমন হাসাতে পারো তুমি? লীলার মুখের প্রশংসায় অপুর মনে আহ্লাদ ধরে না। সে উৎসাহে সুরে বলিল, আরেকটা বলবো, আমি আরো জানি। পরে সে কড়িকাঠের দিকে চোখ তুলিয়া একটুখানি ভাবিয়া লইয়া পরে আবার ঘাড় দুলাইয়া আরম্ভ করে, মুনির চিন্তা চিন্তামণির নাই অন্য আশা, নিষ্কর্মা লোকের চিন্তা তাসার পাশা, ধনীর চিন্তা ধন আর 99-এর ধাক্কা, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, গৃহস্থের চিন্তা বজায় রাখতে চারিচালের ঠাট্টা, শিশুর চিন্তা সদাই মাকে, পশুর চিন্তা পেটটা। এছাড়া সকল কথার অর্থ লীলা বুঝিতে পারিল না, কিন্তু আবার হাসিয়া গড়াইয়া পড়িবার জোগাড় করিল। বলিল, দাঁড়াও, লিখে নেব। লীলা অ্যাটাসি কেসটা হইতে একটা কলম বাহির করিয়া বলিল, বলো দেখি। অপু আবার বলিতে শুরু করিল,
খানিকটা পরে একটু অবাক হইয়া বলিল, কালি নাওনি তো, লিখছ কেমন করে? লীলা বলিল, এ তো ফাউন্টেন পেন, কালি তো লাগে না, এর মধ্যে ভরা আছে, জানো না? অপুর হাতে লীলা কলমটা তুলিয়া দিল। অপু উল্টায়া পাল্টায়া দেখিয়া বলিল, এ তো বেশ, কালিতে মোটে ডোবাতে হয় না। তা নয়, কালি ভরা থাকে, ভরে নিতে হয়। এই দেখো, দেখিয়ে দিই। বাহ, বেশ তো, দেখি একবারটি। লীলা কলমটা অপুর হাতে দিয়ে হাসি মুখে বলিল, তোমায় দিয়ে দিলাম একেবারে। অপু অবাক হইয়া লীলার দিকে চাহিল, পরে লজ্জিত মুখে বলিল, না, আমি নেব না। লীলা বলিল, কেন? উহ, কেন? না। লীলা একটু দুঃখিত হইল, বলিল, নাও না, আমি আরেকটা বাবার কাছ থেকে নেব। নাও তুমি এটা, দেখি তোমার হাত। বাস, ফেরত দিতে পারবে না। ব্যাপারটা অপুর সম্পূর্ণ অবাস্তব ঠেকিল। সে বলিল, কিন্তু তোমায় যদি কেউ বকে? লীলা বলিল, ফাউন্টেন পেন দেবার জন্যে কেউ বকবে না। আমি মাকে বলবো অপূর্বকে দিয়ে দিলাম, বাবার কাছ থেকে আরেকটা নেব। বাবার ফটো দেখবে? ওই ক্যালেন্ডারের পাশে টাঙানো, দাঁড়াও, পারি। তাহার পর লীলা আরো 2-3খানি ফটো দেখাইল। আলমারি হইতে খান কতক বই বাহির করিয়া বলিল, মাস্টারমশাই কিনে দিয়েছেন, তুমি কোন স্কুলে পড়ো? অপু কাশিতে সেই যা দিন কতক স্কুল পড়িয়াছিল আর ঘটে নাই। বলিল, কাশিতে পড়তাম, এখন আর পড়ি নে। কথাটা বলিতে সে সংকোচ বোধ করিতেছিল, বলিয়াই শেষের কথাটা এমন সুরে বলিল যেন না পড়িয়া খুব একটা বাহাদুরি করিতেছে। একখানা বইয়ে অনেক ছবি। অপু বলিল, বইখানা পড়তে দেবে একবারটি? নীলা বলিল, নাও না, আমার আরো অনেক ছবির বই আছে। 3 বছরে বাঁধানো মুকুল আছে মায়ের ঘরের আলমারিতে, এনে দেব, পড়ো। অপু বলিল, আমার কাছেও বই আছে, আনবো? লীলা বলিল, চলো তোমাদের ঘরে যাই। লীলাকে নিজেদের ঘরে লইয়া যাইতে অপুর লজ্জা করিতে লাগিল। আসবাবপত্র কিছু নাই, ছেঁড়া বালিশের ওয়ার, আলনায় গায়ে দেওয়ার কাঁথা। লীলা তবুও গেল। অপু নিজের টিনের বাক্সটা খুলিয়া একখানা কি বই হাসি হাসি মুখে দেখাইয়া গর্বের সুরে বলিল, আমার লেখা। এই দেখো, ছাপার অক্ষরে লেখা আছে আমার নাম। লীলা তাড়াতাড়ি হাত হইতে লইয়া বলিল, দেখি দেখি। সেই কাশির স্কুলে ম্যাগাজিনখানা। হরিহর ছেলে গল্প ছাপানো দেখিয়া যাইতে পারে নাই। তাহার মৃত্যুর 3 দিন পরে কাগজ বাহির হয়। লীলা পড়িতে লাগিল। অপু তাহার পাশে বসিয়া উৎফুল্ল মুখে লীলার চোখের দৃষ্টি অনুসরণ করিয়া পঠিত লাইনগুলি নিজেও মনে মনে একবার করিয়া পড়িয়া যাইতেছিল। শেষ করিয়া লীলা প্রশংসমান চোখে অপুর মুখের দিকে খানিকটা চাহিয়া থাকিয়া বলিল, বেশ তো হয়েছে, আমি এখানে নিয়ে যাই, মাকে দেখাবো। অপুর ভারী লজ্জা হইল, বলিল, না। লীলা শুনিল না, কাগজখানা হাতে করিয়া রাখিল, বলিল, নিশ্চিন্দপুরে লেখা আছে। নিশ্চিন্দপুর কোথায়? নিশ্চিন্দপুর যে আমাদের গা, সেইখানেই তো আমাদের আসল বাড়ি। কাশিতে তো মোটে বছরখানেক হলো আমরা। এমন সময় ছোট মোক্ষদা দুয়ারের কাছে আসিয়া ঘরের মধ্যে মুখ বাড়াইয়া কহিল, ওমা, দিদিমণি, তুমি এখানে বসে? আমার পড়া নেই, ওদিকে মাস্টারবাবু বসে বসে হয়রান। আমি ওপর নিচে সব ঘর খুঁজে খুঁজে, তা কে জানে তুমি এই দুপাড়া কুঠুরিতে। এসো এসো। লীলা বলিল, যা তুই, আমি যাচ্ছি, যা। ছোট মোক্ষদা বলিল, তা বসবার কি এই জায়গা নাকি? বলে আমাদেরই তো তাই মাথা ধরে। তাই কি ওই আস্তা বলে খোট্টা মিনসেরা ঘোড়ার জায়গাগুলোতে ঝাড় দেয় না ধোয়? উহু, কি গন্ধ আসছে দেখো। এসো দিদিমণি, শিগগির। লীলা বলিল, যাব না, যা, আমি আজ পড়বো না, যা বলগে যা। কে তোকে বলেছে এখানে বকবক করতে? যা, আমাকে বলগে যা। ছোট মোক্ষদা খড়খড় করিয়া চলিয়া গেল। অপু বলিল, তোমার মা বকবেন না? কেন ওকে ওরকম বললে? পরদিন দুপুরে সে নিজের ঘরে ঘুমাইতেছিল। কাহার ঠেলায় ঘুম ভাঙিয়া চোখ চাহিয়া দেখিল লীলা হাসি মুখে বিছানার পাশে। সে মেঝেতে মাদুর পাতিয়া ঘুমাইতেছিল। লীলা হাঁটু গাড়িয়া বসিয়া তাহাকে ঠেলা মারিয়া উঠাইছে। এখনো সেইভাবে কৌতুকপূর্ণ ডাগর চোখে
তাহার দিকে চাহিয়া আছে। হাসি মুখে বলিল, বেশ তো, দুপুরবেলা বুঝি এমন ঘুমো? আমি বার থেকে ডাক দিলাম, এসে দেখি খুব ঘুম। অপুর কোচার খুঁটে চোখ মুছিতে মুছিতে তাড়াতাড়ি উঠিয়া বসিল। বলিল, সকালবেলা পড়তে আসুনি? আমি তো পড়া ঘরটা সব খুঁজে দেখি, কোথাও কেউ নেই। লীলা অপুর স্কুলে সেই কাগজখানা অপুর হাতে দিয়া বলিল, মাকে পড়ে শোনালাম কাল রাত্রি। মা নিজেও পড়ে দেখলেন। অপুর সারা গা খুশিতে কেমন করিয়া উঠিল। অত্যন্ত লজ্জা ও সংকোচবোধ হইল। মেজ বৌরানী তাহার লেখা পড়িয়াছেন। লীলা বলিল, এসো আমার পড়া ঘরে, সখা সাথী বাঁধানো এনে রেখেছি তোমার জন্য। অপু আলনার দিকে চাহিল। তাহার ভালো কাপড়খানা এখনো শুকায় নাই। যেখানে পড়িয়া আছে সেখানে পড়িয়া বাহিরে যাওয়া যায় না। বলিল, এখন যাব না। লীলা বিস্ময় সুরে বলিল, কেন? অপু ঠোঁট চাপিয়া সকৌতুক হাসি মুখে ঘাড় নাড়িল। সে জানে না তাহার মুখ কি অপূর্ব সুন্দর দেখায় এই ভঙ্গিতে। লীলা মিনতির সুরে বলিল, এসো এসো। অপু আবার মুখ টিপিয়া হাসিল। বাবা, কি একগুঁয়ে ছিলে যে তুমি, না বললে আর হ্যাঁ হবার জো নেই বুঝি। আচ্ছা দাঁড়াও, বইটা এখানে। অপু হাসি চাপিতে না পারিয়া খিলখিল করিয়া হাসিয়া ফেলিল। লীলা বলিল, অত হাসি কেন? কি হয়েছে বলো? না বলতেই হবে, বলো ঠিক। অপু আলনার দিকে হাসি ভরা চোখের ইঙ্গিত করিল মাত্র, কিছু বলিল না। এবার লীলা বুঝিল। আলনার কাছে গিয়ে হাত দিয়া বলিল, একটুখানি শুকিয়েছে, তুমি বসো, আমি বইখানা আনি। ফাউন্টেন পেনে লিখছ? কেমন, বেশ ভালো লেখা হয়তো? তাহার পর অনেকক্ষণ ধরিয়া লীলার আনা বই দুজনে দেখিল। বই মাদুরে পাতিয়া দুজনে পাশাপাশি হাঁটু গাড়িয়া বসিয়া উপর হইয়া বইয়ের উপর ঝুঁকিয়া বই দেখিতেছিল। লীলার রেশমের মতো চিকন নরম চুলগুলি উপর খোলা গায়ে লাগিয়া যেন গা শিরশির করে। হঠাৎ লীলা বই হইতে মুখ তুলিয়া বলিল, তুমি গান জানো? অপু ঘাড় নাড়িল। তবে একটা গাও। তুমি জানো? একটু একটু। কেন, বিয়ের দিন শোনোনি? ছোট মোক্ষদা ঝি ঘরে উকি মারিয়া কহিল, এই যে দিদিমণি এখানে, আমিও মনে ভেবেছি তাই, উপরে নেই, পড়ার ঘরে নেই। তবে ঠিক, এসো দেখি, এই দুধটুকু খেয়ে যাও, জুড়িয়ে গেল। হাতে করে খুঁজে খুঁজে হয়রান। রূপার ছোট গ্লাসে এক গ্লাস দুধ। লীলা বলিল, রেখে যা, এসে এরপর গ্লাস নিয়ে যাস। ঝি চলিয়া গেল। আরো খানিকটা বইয়ের ছবি দেখা চলিল। এক ফাঁকে লীলা দুধের গ্লাস হাতে তুলিয়া বলিল, তুমি খেয়ে নাও অর্ধেকটা। অপু লজ্জিত সরে বলিল, না। তোমাকে ভারী খুশামত করতে হয় সবটাতে। কেন ওরকম? আমাদের মুলতানি গরুর দুধ, খেয়ে নাও, ক্ষীরের মতো দুধ, লক্ষ্মী ছেলে। অপু চোখ কুচকায়া বলিল, ইহ, লক্ষ্মী ছেলে, ভারী কি না উনি আবার। লীলা দুধের গ্লাস অপুর মুখে তুলিয়া ঘাড় নাড়িয়া বলিল, আর লজ্জায় কাজ নেই, আমি চোখ বুজে আছি, নাও। অপু এক চুমুকে খানিকটা দুধ খাইয়া ফেলিয়া মুখ নামাইয়া বলিল, ও ঠোঁটের উপরে দুধের দাগ তাড়াতাড়ি কোচার খুঁটে মুছিতে মুছিতে হাসিয়া ফেলিল। লীলা গ্লাসে চুমুক দিয়া বাকি দুধটুকু শেষ করিল। পরে সেও খিলখিল করিয়া হাসিয়া উঠিল। বেশ মিষ্টি দুধ না? আমার একটু খেলে কেন? খেতে আছে পরেরটাটাও। আমার ইচ্ছে। একটুখানি থামিয়া কহিল, তুমি বললে জলছবি তুলতে জানো, ছাই জানো, দাও তো আজ আমার কখানা জলছবি তুলে। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সর্বজয়া চাহিয়া চিন্তিয়া কোনো রকমে অপুর উপনয়নের ব্যবস্থা করিল। পরের বাড়ি ঠাকুর দালানের রোয়াকের কোণে ভয়ে ভয়ে কাজ সারিতে হইল। বামুনি মাসি নাড় ভাজিতে সাহায্য করিল। দু একজন রাঁধুনি বামুন ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আসিল। বাহিরের সম্ভ্রান্ত লোকের মধ্যে বীর গোমস্তা ও দিনা খাতাঞ্জি। উপনয়ন মিটিয়া যাওয়ার দিন কতক পরে অপু নিজের ঘরটিতে বসিয়া বসিয়া লীলার দেওয়া বাঁধানো মুকুল পড়িতেছিল। খোলা দরজা দিয়া কে ঘরে ঢুকিল। অপু যেন নিজের চোখকে বিশ্বাস করিতেই পাইল না। তাহার পর বলিয়া উঠিল, এ কি, বা কখন? লীলা কৌতুক ও হাসি ভরা চোখে দাঁড়াইয়া। অপু বলিল, বাহ, বেশ তো তুমি। বলে গেলে সোমবারে আসবো কলকাতা থেকে। কত সোমবার হয়ে গেল,
ফিরবার নাম নেই। লীলা হাসিয়া মেঝেতে বসিয়া পড়িল, বলিল, আসবো কি করে, স্কুলে ভর্তি হয়েছি, বাবা দিয়েছেন ভর্তি করে, বাবার শরীর খারাপ, এখন আমরা কলকাতা বাড়িতেই থাকবো কি না, এখন কদিন ছুটি আছে, তাই মার সঙ্গে এলাম, আবার বুধবারে যাব। অপুর মুখ হইতে হাসি মিলাইয়া গেল, বলিল, থাকবে না আর তোমরা এখানে? লীলা বলিল, বাবার শরীর ভালো হলে আবার আসবো। পরে সে হাসি মুখে বলিল, চোখ বুজে থাকো তো একটু। অপু বলিল, কেন, থাকো না। অপু চক্ষু বুঝিল ও সঙ্গে সঙ্গে হাতে কি একটা ভারী জিনিসের স্পর্শ অনুভব করিল। চোখ খুলিতেই লীলা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একটা কার্ডবোর্ডের বাক্স তাহার কোলের ওপর। বাক্সটা খুলিয়া ফেলিয়া লীলা দেখাইল ভালো দেশি ধুতি চাদর ও রাঙা সিল্কের একটা পাঞ্জাবি। লীলা হাসি মুখে বলিল, মা দিয়েছেন, কেমন হয়েছে? তোমার পৈতের জন্য। ধুতি চাদর বিশেষ করিয়া পাঞ্জাবিটা দরের জিনিস, ব্যবহার করা দূরের কথা, এ বাড়িতে পা দিবার পূর্বে অপু চক্ষেও কখনো দেখে নাই। লীলা অপুর মুখের দিকে চাহিয়া বলিল, 1 মাসে তোমার মুখ বদলে গিয়েছে, আরো বড় দেখাচ্ছে। দেখি নতুন বামনের পৈতে। তারপর কান বিতে লাগলো না? আমার ছোট মামা তো ভাইয়ের পৈতে হলো কিনা সে কেঁদে ফেলেছিল। হঠাৎ অপু একখণ্ড মুকুল দেখাইয়া বলিল, পড়েছ এই গল্পটা? নীলা বলিল, কি দেখি। অপু পড়িয়া শুনাইল, সমুদ্রের তলায় কোনো স্থানে স্পেন দেশের এক ধনরত্নপূর্ণ জাহাজ 2-3 শত বৎসর পূর্বে ডুবিয়া যায়। আজ পর্যন্ত অনেকে খোঁজ করিয়াছে, কেহ স্থানটা নির্ণয় করতে পারে নাই। গল্পটা এইমাত্র পড়িয়া সে ভারী খুশি হইয়াছে। বলিল, কেউ বার করতে পারেনি? কত টাকা আছে জানো? 1 দশক শতক সহস্র অযুত লক্ষ 50 লক্ষ পাউন্ডের সোনা রূপা। 1 পাউন্ডে 13 টাকা, গুণ করো দেখি। তাহার পরে সে তাড়াতাড়ি একটু কাগজে আঁকটা কষিয়া দেখাইয়া বলিল, এই দেখো, এত টাকা। আগেও সে আঁকটা একবার কষিয়াছে। উজ্জ্বল মুখে বলিল, আমি বড় হলে যাব, দেখব গিয়ে, ঠিক বার করব, দেখো, কেউ সন্ধান পায়নি এখনো সেখানে। লীলা সন্দিগ্ধ হইয়া বলিল, তুমি যাবে? কোন জায়গায় আছে, তুমি বার করবে কি করে? এই দেখো লিখেছে, পোর্তো প্লাতার সন্নিহিত সমুদ্র গর্ভে, খুঁজে বার করব। সে গল্পটি পড়িয়ায় ভাবিয়াছে, ভালো হইয়াছে কেহ বাহির করতে পারে নাই। সবাই সব বাহির করিয়া লইলে তাহার জন্য কি থাকিবে? সে বড় হইয়া তবে কি তুলবে? এখন সে যাওয়া পর্যন্ত থাকিলেই হয়। নীলার বয়স কম হইলেও খুব বুদ্ধিমতী। ভাবিয়া ভাবিয়া বলিল, ওদের মতো জাহাজ পাবে কোথায়? তোমার একখানা আলাদা জাহাজ চাই, ওদের মতন। সে হয়ে যাবে, কিনবো, বড় হলে আমার টাকা হবে না বুঝি? এবার বোধ হয় লীলার অনেকটা বিশ্বাস হইল। সে এই লইয়া আর কোনো তর্ক উঠাইল না। খানিকটা পরে বলিল, তুমি কলকাতা গিয়েছ? অপু ঘাড় নাড়িয়া বলিল, আমি দেখিনি কখনো, খুব বড় শহর, এর চেয়ে বড়? লীলা হাসিয়া বলিল, ঢের ঢের। কাশির চেয়েও বড়? কাশি আমি দেখিনি। তারপর সে অপুকে নিজের পড়ার ঘরে লইয়া আসিল। একখানা খাতা দেখাইয়া বলিল, দেখো তো কেমন ফুল গাছ এঁকেছি, কিরকম ড্রয়িংটা? অপু খানিকটা পরে বলিল, আমি শুই গে, মাথাটা বড্ড ধরেছে। লীলা বলিল, দাঁড়াও, আমি একটা মন্ত্র জানি মাথা ধরা সারাবার, দেখি। পরে সে 2 হাতের আঙ্গুল দিয়া কপাল এমনভাবে টিপিয়া দিতে লাগিল যে অপু হাসিয়া উঠিয়া বলিল, উহ, বড় সুশ্রুই লাগছে। লীলা হাসিয়া বলিল, আমার বড় মামাতো ভাইকে কুস্তি শেখায় একজন পালোয়ান আছে, তার কাছে শেখা, বেশ ভালো না, সেরেছে তো। দিন কতক পরেই লীলারা পুনরায় কলিকাতায় চলিয়া গেল। অপু মাকে বলিয়া কহিয়া একটা ছোট স্কুলে যায়, যে বড় রাস্তার ধারে ইহাদের বাড়ি, সেখান হইতে কিছু দূরে গিয়া বাধারে ছোট গলির মধ্যে একতলা বাড়িতে স্কুল। 5 জন মাস্টার, ভাঙা বেঞ্চি, হাতল ভাঙা চেয়ার, তেলকালি ওঠা ব্ল্যাকবোর্ড, পুরনো ম্যাপ খান কতক, ইহাই স্কুলের আসবাব। স্কুলের সামনে খোলা ড্রেন। অপুতে ক্লাস হইতে জানালা দিয়া বাহিরে চাহিলে পাশের বাড়ির চুনবালির কাজ বিরহিত নগ্ন ইটের দেওয়াল নজরে পড়ে। সেই স্কুলে যাইতে যাইতে দেখে ধাগনের ড্রেন সাফ করিতে করিতে চলিয়াছে। স্থানে স্থানে ময়লা জড়ো করা,
সারাদিন স্কুলের মধ্যে কেমন একটা বদ্ধ বাতাসের গন্ধ। পাশের এক হিন্দুস্তানি ভুজাওয়ালা দুপুরের পর কয়লার আঁচ দেয়, কাঁচা কয়লার ধোয়ার মিষ্টি মিষ্টি গন্ধ বাহির হয়। অপুর মাথার মধ্যে কেমন করে, স্কুলের বাহিরে আসিয়া যেন সেটা কাটিতে চায় না। তাহার ভালো লাগে না, মোটেই ভালো লাগে না। শহরের এইসব ইট সিমেন্টের কাণ্ড কারখানার তাহার হাফ ধরে, কেমন যেন দম আটকাইয়া আসে। কিসের অভাবে প্রাণটা যেন আকুলি বিকুলি করে, সে বুঝিতে পারে না কিসের অভাব। পথে ঘাস খুব কম, গাছপালা বেশি নাই, দু একটা এখানে ওখানে, সুরকির পথ, পাকা ড্রেন, দুইবারই মাঝখানে ফাঁকে আবর্জনা, ময়লা জল, ছেঁড়া কাপড়, কাগজ। একদিন সে এক সহপাঠীর সঙ্গে তাহাদের বাড়িতে গিয়াছিল। একতলা খোলা ঘর, অপরিসর উঠানের চারিধারে ঘরগুলিতে এক এক ঘর গৃহস্থ ভাড়াটে থাকে। দোরের গায়ে পুরনো চটের পর্দা, ঘরের মেঝে উঠান হইতে বিঘতের বেশি উঁচু নয়, কাজেই আর্দ্রতা কাটে না। ঘরের মধ্যে আলো হাওয়ার বালাই নেই, উঠান বিশ্রী নোংরা, সকল গৃহস্থই একসঙ্গে কয়লার আঁচ দিয়াছে। আবার সেই মিষ্টি গন্ধটা, সব শুদ্ধ মিলিয়া উপর অত্যন্ত খারাপ লাগে, মন যেন ছোট এতটুকু হয়ে যায়। সেদিন তাহারা উহাকে বসিতে বলিলেও সে বেশিক্ষণ বসে থাকতে পারেনি। সদর রাস্তায় আসিয়া তবু অনেকটা স্বস্তিবোধ ফিরিয়াছিল। বাড়ি ফিরেও সেই বদ্ধতা, বরং যেন আরো বেশি। এখানে ইট সিমেন্ট আর মার্বেল পাথরের চারিধার মায় উঠান পর্যন্ত বাঁধানো। অপু মাটি দেখিতে না পাইলে থাকিতে পারে না। এখানে যা আছে তাও যেন অন্যরকম। যে মাটির সঙ্গে তার পরিচয়, এ যেন সে মাটি নয়। তাহা ছাড়া ইহাদের বাড়ি চলিবার ফিরিবার স্বাধীনতা কই? থাকিতে হয় ভয়ে ভয়ে চোরের মতো। কে কি বলিবে, উঁচু গলায় কথা কওয়া যায় না, ভয় করে। এক একদিন অপু দপ্তরখানায় গিয়া দেখিয়াছে বুড়ো খাতাঞ্চি একটা লোহার শিক বসানো খাঁচার মতো ঘরে অন্ধকারের মধ্যে বসিয়া থাকে। অনেকগুলি খোড়া বাঁধানো হিসাবের খাতা একদিকে স্তূপীকৃত করা। ছোট্ট কাঠের হাত বাক্স সামনে করিয়া বুড়া সারাদিন ঠায় একটা ময়লা চিট তাকিয়া হেলান দিয়া আছে। ঘরে এত অন্ধকার যে দিন মানেও মাঝে মাঝে ছোট একটা রেড়ির তেলের প্রদীপ জ্বলে। গিরিশ গোমস্তা জমা সেরেস্তায় বসে। নিচু তক্তপোষের ওপর ময়লা চাদর পাতা, চারিধারে দুকোণে কাপড়ে বাঁধা রাশি রাশি দপ্তর। সে ঘরটা খাতা খাঞ্চিনির মতো অত অন্ধকার নয়, দু তিনটা বড় বড় জানালাও আছে, কিন্তু তক্তপোষের নিচে রাশিকৃত তামাকের গুল ও ছেঁড়া কাগজ এবং কড়িকাঠে মাকড়সার জাল ও কেরোসিনের আলোর ঝুল। যখন বীরুমুহুরী হাঁকিয়া বলে, ওহে রামদয়াল, দেখো তো কত তৌজিতে বাদ্যকর খাতে কত খরচ লেখা আছে, তখনই কি জানি কেন অপুর মনে দারুণ বিতৃষ্ণা আবার জাগিয়া ওঠে। সকালবেলা অপু দৌড়ির কাছটি আসিয়া দেখিল বাড়ির ছেলেরা চেয়ার গাড়িটা ঠেলিয়া খেলিতেছে। গাড়িটা নতুন তৈয়ারি হইয়া আসিয়াছে, ডাঙা লাগানো লোহার চেয়ার, উপরে চামড়ার গদি, বড় বড় চাকা, ঝকঝকে দেখিতে। সে কাছে আসিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিতেছে। রমন বলিল, এই এসে ঠেলো তো একবার আমাদের। এই গাড়িটা আসা অবধি অপুর মনে মনে ইহার উপর লোভ হইয়াছে। খুশি হইয়া বলিল, ঠেলছি, আমায় একবার চড়তে দিবেন তো? রমেন বলিল, আচ্ছা হবে, ঠেল তো, খুব জোরে দিবি। খুব খানিকক্ষণ খেলা হইবার পর রমেন উঠে বলল, আচ্ছা খুব হয়েছে এবেলা, থাক আর নয়। পরে গাড়ি লইয়া সকলে চলিয়া যাইতেছে দেখিয়া অপু বলিল, আমি একটু চড়ব না? রমেন বলিল, আচ্ছা যা যা, এবেলা চড়ে না, বেশি চললে আবার ভেঙে যাবে, দেখা যাবে ওবেলা। ক্ষোভে অপুর চোখে জল আসিল। সে এতক্ষণ ধরিয়া আশায় আশায় ইহাদের সকলকে প্রাণপণে ঠেলিয়াছে। বলিল, বাহ, আপনি যে বললেন একবার চড়তে দিবেন আমার পালায়, আমি সকলকে ঠেললাম, বেশ তো, সেদিনও ওই রকম চড়ালেন না শেষকালে? রমেন বলিল, ঠেললি কেন তুই? না ঠেললেই পারতিস, যা, কে বলেছে তোকে চড়তে দিবে? গাড়ি কিনতে পয়সা লাগে না? সে বলিল, কেন, আপনিও বললেন, ওই সদ্যও তো বললে, ঠেলে ঠেলে আমার হাত গিয়েছে, আর আমি বুঝি একবারটি, বেশ তো আপনি। রমেন গরম হইয়া বলিল, আমি বলিনি যা। সন্তু বলিল, ফুর, বক দেখেছ?
কোনো কিছু না। হঠাৎ বড়বাবুর ছেলে টেবু আসিয়া তাহার গলায় হাত দিয়া ঠেলিতে ঠেলিতে বলিল, যা যা, আমরা চড়াবো না আমাদের খুশি। তোর নিজের ঘরের দিকে যা, এদিকে আসিস কেন খেলতে? টেবু অপুর অপেক্ষা বয়সে ছোট বলিয়া তাহার কৃত অপমানের দরুণী হোক বা সকলের ঠাট্টা বিদ্রুপের জন্যই হোক, অপুর মাথা কেমন বেঠিক হইয়া গেল। সে ঝাঁকুনি দিয়া ঘাট ছিনাইয়া লইয়া টেবুকে এক ধাক্কা মারিতেই টেবু ঘুরিয়া গিয়া দেওয়ালের উপর পড়িয়া গেল। কপালটা দেওয়ালে লাগিয়া খানিকটা কাটিয়া রক্তপাত হইতে টেবুর সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। ঝি চাকর ছুটিয়া আসিল, খানসামা দারোয়ান ছুটিয়া আসিল। উপরে বৈঠকখানায় বড়বাবু সকালবেলা কাছারি করিতেছিলেন। তিনি সদল বলে নিচে নামিয়া আসিলেন। 10 দিক হইতে 10 ঘটে জ্বলি, বাতাস জলপটি, হৈ হৈ কাণ্ড। গোলমাল একটু কমিলে বড়বাবু বলিলেন, কই, কে মেরেছে দেখি? রামনিহোরা সিং দারোয়ান পিছন হইতে ঠেলিয়া অপুকে বড়বাবুর সামনে দাঁড় করাইয়া দিল। বড়বাবু বলিলেন, এ কে? ওই সে কাশীর বামুন ঠকুরনের ছেলে না? গিরিশ সরকার আগাইয়া আসিয়া বলিল, ভারী বচ্ছকরা, আবার জ্যাঠামি ওর যদি শোনেন বাবু, সেই সেবার থিয়েটারে দিন, বসেছে একেবারে সকলের মুখের সামনে, বাবুদের জায়গায়। সরে বসতে বলেছি, মুখোমুখি তর্ক কি? সেদিন আবার দেখি ওই শেঠিদের বাড়ির মোড়ে রাস্তায় একটা লাল পাঞ্জাবি গায়ে দিয়ে বারসাই খেতে খেতে আসছে। এই বয়সেই তৈরি। বড়বাবু রমেনকে বলিলেন, সকালে আজ তোমাদের মাস্টার আসেনি? পড়াশোনা ছিল না? এই, আমার বেতের ছইটা নিয়ে আসো তো কেউ। ওর সঙ্গে মিশে খেলা করতে কে বলে দিয়েছে তোমাদের? রমেন কাঁদো কাঁদো মুখে বলিল, ওই তো আমাদের খেলার সময় আসে। আমরা কেন যাব? জিজ্ঞেস করুন বরং সন্তুকে। আপনার সেই ছবিওয়ালা ইংরেজি ম্যাগাজিনগুলোর ছবি দেখতে চায়, আবার বড় ঠাকুর বৈঠকখানায় ঢুকে এটা সেটা নেড়ে চেড়ে দেখে। গিরিশ সরকার বলিল, দেখুন, শখটা দেখুন আবার। এবার অপুর পালা। বড়বাবু বলিলেন, সরে এসো এদিকে। টেবুকে মেরেছ কেন? ভয়ে অপুর প্রাণ ইতিপূর্বেই উড়িয়া গিয়াছিল। সে রাগের মাথায় ধাক্কা দিয়েছিল বটে, কিন্তু এত কাণ্ডের জন্য প্রস্তুত ছিল না। সে আড়ষ্ট জিহ্বা দ্বারা অতি কষ্টে উচ্চারণ করিল, টেবু আমাকে। বড়বাবু কথা শেষ করিতে না দিয়াই বলিলেন, টেবুর বয়স কত আর তোমার বয়স কত জানো? গুছায়া বলিতে জানিলে অপুর পক্ষ হইতে এ কথা বলা ছিল, টেবুর বয়স কিছু কম হইলেও কার যে সে অপুর জেঠামশাই নীলমণি রায় অপেক্ষাও পাকা। বলা চলিতে পারিত যে টেবু এই বাড়ির সব ছেলেই বিনা কারণে যখন তখন তাহাকে বাঙ্গাল বলিয়া খেপায়, বক দেখায়, পিছন হইতে মাথায় ঠোকর মারে। সে না হয় একটু খেলা করিতে চায়, এই তো তাহার অপরাধ। কিন্তু উঠান ভরা লোকরণ্যের কৌতূহলের দৃষ্টির সম্মুখে, বিশেষ করিয়া বড়বাবুর সঙ্গে কথা কহিতে জিহ্বা তাহার তালুর সঙ্গে জুড়িয়া গিয়াছিল। সে শুধু বলিল, টেবুও আমাকে, শুধু শুধু আমাকে এসে। বড়বাবু গর্জন করিয়া বলিলেন, স্টুপিড, ডেপো ছোকরা, কে তোমাকে বলে দিয়েছে এদিকে এসে এদের সঙ্গে মিশতে? এই, দাও তো বেতটা, এগিয়ে এসো, এসো। সপাং করিয়া এক ঘাস হজরে পিঠে পড়িবার সঙ্গে সঙ্গে সে কেমন বিস্ময়ের চোখে বড়বাবু ও তাহার পুনর্বার উদ্যত বেতের ছইটার দিকে চাহিল। জীবনে সে কখনো ইহার পূর্বে মার খায়নি, বাবার কাছেও না। তাহার বিভ্রান্ত মন যেন প্রথমটা প্রহার খাওয়ার সত্যটাকে গ্রহণ করিতে পারিতেছিল না। পরে সে কতকটা নিজের অজ্ঞাতসারে বেতটা ঠেকাইবার জন্য হাত দুখানা উঠাইল, কিন্তু এবার আর তাহার দুঃখ করিবার কিছু রইল না যে সে তাহার পালার বেলা ফাঁকে পড়িল। বেতের সপাসপ শব্দে টেবুকে কপালের ব্যথা ভুলিয়া চাহিয়া দেখিতে হইল। রাধুনীর ছেলে যাহাতে স্পর্ধা আর নহে বড়বাবু এই বিষয়ে তাহাকে সুশিক্ষাই দিলেন। অন্য বেত হইলে ভাঙিয়া যাইত, এই বেতটা বোধ হয় খুব দামি। বড়বাবু হাফ জেরাইয়া লইয়া বলিলেন, বুড়োধারী বোয়াটে, ছোকরা কোথাকার, আজ তোমাকে সাবধান করে দিচ্ছি, ফের যদি শুনি এ বাড়ির কোনো ছেলের সঙ্গে মিশেছ, কান ধরে তক্ষুনি বাড়ি থেকে বিদায় করে দিব। পরে কাহার দিকে চাহিয়া কহিলেন, দেখুন না ধীরেনবাবু, বিধবা মা সতীশবাবু ম্যানেজার কাশি থেকে আনলেন, ভাবলাম জাতের মেয়ে থাকুক। দেখুন কাণ্ড, মা ভাত রাঁধে, উনি পাঞ্জাবে গায়ে দিয়ে সিগারেট খেয়ে বেড়ান। ধীরেনবাবু বলিলেন, ওইসব ওইরকমই হয়ে থাকে। এরপর কোকেন খাবে, মার বাক্স ভাঙবে, ওর নিয়মই ওই, তার উপর আবার কাশির ছেলে। বাড়ির মধ্যে সব কথা গিয়া পৌঁছায় না।
অপুর মার খাওয়ার কথা কিন্তু সর্বজয়া শুনিল, একটু ভালো করিয়া শুনিল। গৃহিণী বললেন, ওরকম যদি গুন্ড ছেলে হয় তাহলে বাছা, ইত্যাদি। রুটির ঘর হইতে আসিয়া দেখিল অপু স্কুলে গিয়াছে, মাকে কিছু বলে নাই। এসব কথা সে কখনো মাকে বলেও না। রাগে দুঃখে ক্ষোভে সর্বজয়া গা ঝিমঝিম করিতে লাগিল, সর্বাঙ্গ হইতে যেন ঝাল বাহির হইতে লাগিল। ঘরে না থাকিতে পারিয়া সে বাহিরের অপিসর বারান্দাটিতে আসিয়া দাঁড়াইল। তাহার অপুর গায়ে হাত। সে যে এখনো বলে, মা সিঁড়ি ঘর দিয়ে যখন তুমি রান্নাবাড়ি থেকে আসবে তখন রাত্রে তোমায় একদিন এমন ভয় দেখাবো। তাহার কি কোনো বুদ্ধি আছে? কত লাগিয়াছিল, কে তাহাকে বুঝিয়াছে সেখানে, কে শুনিয়াছে তাহার কান্না? সর্বজয় বুক ফাটিয়া কান্না আসিল। অন্ধকার রাত, আকাশে দু একটা তারা জলজল করে, আস্তাবলের মাথায় আমলকি গাছের ডালে বাতাস বাঁধে। দালানের কোণে লোহার ফুটা চৌবাচ্চার পাশে বসিয়া কথাটা ভাবিতে ভাবিতে কান্নার বেগে তাহার সর্বশরী কাঁপিতে লাগিল। ঠাকুর ঠাকুর, ও আমার বড় আদরের ধন, তুমি তো জানো ও একদণ্ড চোখের আড়াল থেকে সরলে আমি স্থির থাকতে পারিনি। যা কিছু শাস্তি দেবার আমার উপর দিয়ে দাও ঠাকুর, ওকে কিছু বলো না। আমার বুক ফেটে যায় ঠাকুর, তা আমি সইতে পারবো না। সকাল সকাল অপুদের স্কুলে ছুটি হইয়া গেল। তাহার ক্লাসের ছেলেরা ধরিল তাহাদের ফুটবল খেলায় অপুকে রেফারি হইতে হইবে। অপু ভারী খুশি হইল। ফুটবল খেলা সে এই শহরে আসিবার পূর্বে কোনোদিন দেখে নাই। সে খুব ভালো খেলিতেও পারে না, তবুও কিন্তু ক্লাসের ছেলেরা তাহাকেই সকলের চেয়ে পছন্দ করে। খেলায় রেফারি হইতে প্রায় তাহার ডাক পড়ে। সে বলিল, সেই বড় হুইসিলটা বাড়ি থেকে নিয়ে আসি ভাই, বাক্সে পড়ে রয়েছে, আমি ঠিক 4টার সময় মাঠে যাব এখন। পথে আসিতে আসিতে অপুর সকালের কথাটা মনে উঠিল। আজ সারাদিনটাই সে কথা ভাবিয়াছে। বারসাই খাইতে গিয়া সেদিন গিরিশ সরকারের সামনে পড়িয়া গিয়েছিল, এ কথা ঠিক, কিন্তু বারসাই কি রোজ খায়? সেদিন মেজো বরণীর দেওয়া রাঙা পাঞ্জাবিটা গায়ে দিয়া স্কুল হইতে ফিরিবার পথে তাহার হঠাৎ শখ হইয়াছিল, এরকম পাঞ্জাবি গায়ে দিয়া বাবুরা বারসাইট খায়, সেও একবার খাইবে। তাই খাবারের পয়সাটা বাদশায় কিনিয়া সে ধরাইয়া খাইতেছিল, কিন্তু সে একদিন নিশ্চিন্তপুরে লুকাইয়া খাইতে গিয়াও ভালো লাগে নাই। সেদিনও লাগিল না। তাহার মনে হইয়াছিল, দূর, এই না কিনে 1 পয়সা ছোলা ভাজা কিনলে বেশ হতো, এই যে কেন লোক কিনে খায়। কিন্তু গিরিশ সরকার না জানিয়া শুনিয়া তাহাকে যা তা বলিতে দিল না। ভাগ্যিস লীলা এখানে নাই, থাকিলে সে দেখিলে বড় লজ্জার কথা হইত। মাও বোধ হয় টের পায় নাই, পাছে মা টের পায়, এই জন্যই তো সে ওবেলা তাড়াতাড়ি স্কুলে চলিয়া আসিয়াছিল। লীলা কতদিন এখানে আসে নাই, সে আর বছর হইয়া গিয়াছে, আর আসে নাই। এখন আসিলে কি আর উহারা তাহার সহিত কথা কইতে দিবে? বাড়ি ফিরিতেই দেউড়ির কাছটায় আসিয়া শুনিল উপরে বৈঠকখানায় কলের গান হইতেছে। শব্দটা কানে যাইতেই সে খুশি ভরা উৎসুক চোখে মুখ উঁচু করিয়া দোতলার জানালা নিচে রাস্তার উপর দাঁড়াইয়া গেল। রাস্তা হইতে গানের কথা সব বোঝা যায় না, কিন্তু সুরটি ভারী চমৎকার। শুনিতে শুনিতে স্কুল, খেলা, রেফারিগিরি, ওবেলার মার খাওয়া মন হইতে সব একেবারে মুছিয়া গেল। গানের সুরে তাহার মনটা আপনা আপনি কোথায় উড়িয়া যায়। সেই তখন নিশ্চিন্তপুরে নদীর ধারে বেড়াইতে গিয়া কতদিন দেখিত ওপারের উলুখড়ের মাঠে ছোট রাঙা ফুলে ভরা শিমুল চারা, তাহাদের পিছন কত দূরে নীল আকাশের পট, খড়ের মাঠ যেন আঁকা, রাঙা ফুল শিমুল চড়া যেন আঁকা, শুকনা ডালে কি পাখিয়া বসিয়া থাকিত, সব যেন আঁকা। তাহাদের সকলের পিছনে সেই দেশটা, বহু দূরের দেশটা। কোন দেশ তাহা জানা নাই, মাত্র মনের খুশিতে সেটা ধরা দিত। কে যেন ডাকে, কত দূর হইতে উচ্ছ্বসিত আনন্দ ভরা পরিচিত সুরের ডাক আসে, অপু! মন খুশিতে ভরিয়া উঠিয়া সাড়া দেয়, যাই। তাহাদের ছোট ঘরটাতে ফিরিতে তাহার মা জিজ্ঞাসা করিল, সকাল সকাল এলি যে? সে বলিল, ওপর ক্লাসের ছেলেরা বল খেলায় জিতেছে, তাই হাফ স্কুল। তাহার মা বলিল, আয় বস এখানে। খানিকক্ষণ পরে গায়ে হাত বুলাইতে বুলাইতে একট ইতস্তত করিয়া বলিল, আজ তোকে ওরা কি জন্য নাকি ডেকে নিয়ে গেছে, বকেছে? না, ওই টেবুর একটুখানি লেগেছে, তাই বড়বাবু ডেকে বলেছিলেন কি হয়েছে, তাই। বকে টকেনি তো? না। তাহার মা খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল,
একটা কথা ভাবছি, এখান থেকে চলে যাবি? সে আশ্চর্য হইয়া মায়ের মুখের দিকে চাহিল। পরে হঠাৎ খুশি হইয়া বলিয়া উঠিল, কোথায় মা? নিশ্চিন্দপুর? সেই বেশ তো, চলো। আমি সেখানে ঠাকুর পুজো করব। পৈতেটা তো হয়ে গিয়েছে, নিজেদের দেশ, বেশ হবে। এখানে আর থাকবো না। সর্বজয়া বলিল, সে কথাও তো ভাবছি আজ 2 বছর। সেখানে যাবি বলছিস? কি আর আছে বল দেখি সেখানে? এক বাড়িখানা, তাও আজ 3 বছর বর্ষার জল পাচ্ছে। তার কিছু কি আছে এর দিন? মান্ধাতার আমলে পুরনো বাড়ি, ছিল একটু ধনির জমি, তাও তো গিয়ে মাথা গোজাবার জায়গাটুকুও নেই। 70 হাসাতে যাওয়া। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, একটা কাজ করলে হয়, চলো বরং। আচ্ছা, কাশি যাবি? বিশেষ কিছু ঠিক হইল না। তাহার মায়ের তখনও খাওয়া হয়নি। স্নান সারিয়া পুনরায় রান্নাবাড়ি চলিয়া গেল। অপুর একটা কথা মনে হইল, তাহার গানের গলা আছে। দিদি বলিত, যাত্রাদলে বন্ধু সেবার বলিয়াছিল, সে যদি কোনো যাত্রাদলে যায় তাহাকে নেয় না। এখানে মার বড় কষ্ট। এখান হইতে সে মাকে লইয়া যাইবে। উহ, কি গরম! রান্নাবাড়ির নলের মুখে ধোয়া কুণ্ডুলি পাকাইয়া উঠিতেছে। কার্নিশের গায়ে রোদ। ঘরের ভেতরটা এরই মধ্যে অন্ধকার। আস্তা বলে মাতাবিয়া সহিস কি হিন্দি বলি বলিতেছে। পাথর বাঁধানো মেঝেতে ঘোড়ার খুর ঠুকিবার খটখট আওয়াজ, ড্রেনের সেই গন্ধ। তাহার মাথাটা যেমন এমন ধরিয়াছে যেন ছিঁড়িয়া পড়িতেছে। সে ভাবিল, এখন একটু শুয়ে নেই, এরপর উঠে খেলার মাঠে যাব। মোটে 3টে বেজেছে, এখন বড় রোদটা। বিছানায় শুইয়া একটা কথাই বারবার তাহার মনে আসিতে লাগিল। এ কথাটা এতদিন এভাবে সে ভাবিয়া দেখে নাই। এতদিন যেন তাহার মনের কোণে সবসময় স্পষ্টভাবে জাগিয়া থাকিত যে এসবের শেষ যেন তাহাদের গ্রামে অপেক্ষা করিয়াছে, তাহাদের জন্য। যদিও সেখান হইতে চলিয়া আসিবার সময় ফিরিবার কোনো কথাই ছিল না, সে জানে, তবু এই মুহূর্তটুকু তার একেবারে কাটে নাই। কিন্তু আজকাল সমুদয় ব্যাপারে, বিশেষ করে মায়ের ও বড়বাবুর কথায়, তাহাদের নিরাশ্রয়তা ও গৃহহীনতার দিকটা তাহার কাছে বেশ স্পষ্ট হইয়া উঠিল। আর কি কখনো সে তাহাদের গায়ে ফিরিতে পাইবে না? কখনো না, কখনো না। এই বিদেশ, এই গিরিশ সরকার, এই চোর হইয়া থাকা, না হয় মা ছেলে হাত ধরিয়া ছন্ন ছড়া পথে পথে চিরকাল, এরিয়ে কি কায়েম হইতে আসিয়াছে? আস্তা বলে 2 সহসেই ঝগড়া বাঁধিয়াছে। রান্নাবাড়ির ছাদে কাকের দল ভাতের লোভে দলে দলে জুটিতেছে। একটু পরে তাহার মনে হইল, একই কি কথা অনেকক্ষণ ধরে ভাবিতেছে। একই কি কথা। আস্তা বলে ঘোড়ার খুরের আওয়াজ থামে নাই। সে যেন মাটির ভিতর কোথায় সেধিয়া যাইতেছে, খুব খুব মাটির ভেতর। নিচের দিকে কে যেন টানিতেছে। বেশ আরাম, মাথা ধরা নাই, বেশ আরাম। উহ, কি রোদটায় ঝাঝা করিতেছে। দিদির যা কাণ্ড, এত রোদ্দুরে চড়ুই ভাতি। সে বলিতেছে, দিদি শুয়ে নে, এত রোদ্দুরে চড়ুই ভাতি। রানুদি কানের কাছে বসিয়া কিসব কথা, অনেক কিসব কথা বলিতেছে। রানুদির ছলছলে ডাগর চোখ দুটি অভিমান ভরা। সে কি করিবে? নিশ্চিন্তপুরে তাদের চলে না যে। রানুদি না লীলা? হারান কাকা বাঁশের বাঁশি বেচিবার জন্য আনিয়া বাজাইতেছে, ভারী চমৎকার বাজায়। সে বাবাকে বলিল, 1 পয়সার বাঁশি কিনে দেবে বাবা? 1টা পয়সা দেবে? তাহার বাবা তাহার বড় বড় চুল কানের পাশে তুলিয়া দিতে দিতে আদর করিয়া বলিতেছে, বেশ হয়েছে তোর গল্পটা, ছাপিয়ে এলে আমায় দেখতে দিস খোকা। সে বলিতেছিলে, কোকেন কি বাবা? গিরিশ সরকার বলেছে আমি নাকি কোকেন খাবো। বাবার গলায় পদ্মবীজের মালা, সে কতক ঠাকুরের মতো। তাহাদের মাঝের পাড়ে স্টেশন, কাঠের বড় তক্তাটা লেখা আছে মাঝের পাড়া। সে আগে আগে ভারী বোচকাটা পিঠে, মা পিছনে পিছনে। তাহার গায়ে রাঙা পাঞ্জাবিটা, কেমন ছায়া সারা পথে। আকাশে সন্ধ্যা তারা উঠিয়াছে, পাকা বট ফুলের গন্ধে ভরা বাতাসটা। নিশ্চিন্তপুরে পথ যেন ফুরাইতেছে না। সে চলিয়াছে, চলিয়াছে, চলিয়াছে। সে আর মা এ পথে একা কখনো আসে নাই। পথ সে চিনিতে পারিতেছে না। ও আসতে হাতে কাকা, শুনছ, নিশ্চিন্তপুরের পথটা একটু বলে দাও না আমাদের। যশরা নিশ্চিন্তপুর, বেত্রবতীর ওপারে। তাহার মা ঘরে ঢুকিয়া বলিল, হ্যাঁ রে, ওঠ। ও অপু, বেলা যে আর নেই, বললি যে কোথায় খেলতে যাবি, ওঠ ওঠ।
সে মায়ের ডাকে ধর্মর করিয়া বিছানার উপর উঠিয়া বসিয়া চারিদিকে চাহিল। উহ, কি বেলায় গিয়েছে, রোদ একেবারে কোথায় উঠিয়া গিয়াছে। তাহার মা বলিল, বললি যে কোথায় খেলতে যাবি, তা গেলি কই? অবেলায় পড়ে পড়ে কি ঘুমটাই দিলি? দেব তো সেই বাঁশিটা বের করে। তরঙ্গ হইতে বাহির করিয়া বাঁশিটা মা বিছানার কোণে রাখিয়া দিল বটে, কিন্তু সে রেফারিগিরি করিতে যাওয়ার কোনো উৎসাহ দেখাইল না। ঘরের মধ্যে এরই মধ্যে অন্ধকার। উঠিয়া আসিয়া জানালার কাছে অন্যমনস্কভাবে চুপ করিয়া দাঁড়াইয়া বাহির দিকে চাহিয়া রহিল। বেলা একেবারে নাই। কি অসহ্য গুমট। আস্তাবলের ড্রেনে গন্ধটা যেন আরো বাড়িয়াছে। ফটকের পেটা ঘড়িতে ঠং ঠং করিয়া বোধ হয় 6টা বাজিতেছে। ওই আস্তাবলের মাথায় যে আকাশটা, ওরই ওপারে পূব দিকে বহুদূরে তাহাদের নিশ্চিন্দপুর। আজ কতদিন সে নিশ্চিন্দপুর দেখে নাই। 3 বৎসর। কতকাল! সে জানে নিশ্চিন্দপুর তাহাকে দিনে রাতে সব সময় ডাকে। শাখারি পুকুর ডাক দেয়, বাঁশবনটা ডাক দেয়, সোনাডাঙ্গার মাঠ ডাক দেয়, কদমতলা সাহেবের ঘাট ডাক দেয়, দেবী বিশালাক্ষী ডাক দেন। পোড়ো-ভিটার মিষ্টি লেবু ফুলের গন্ধে সজনে তলার ছায়ায় ছায়ায় আবার কবে গতিবিধি, আবার কবে তাহাদের বাড়ির ধেড়ে শিরীষ সোদালি বনে পাখির ডাক। এতদিনে তাহাদের সেখানে ইচ্ছামতিতে বর্ষার ঢল নামিয়াছে। ঘাটের পথে শিমুলতলায় জল উঠিয়াছে, ঝোপে ঝোপে নাটা কাটা বন কলমির ফুল ধরিয়াছে। বন অপরাজিতার নীল ফুলে বনের মাথা ছাওয়া। তাহাদের গ্রামে ঘাটটাতে কুদঝোপের পাশে রাজু কাকা হয়তো এতক্ষণে তাহার অভ্যাস মতো অবেলায় স্নান করিতে নামিয়াছে। চালতে পোতর বাঁকে নতুন কষার বনের ধারে ধারে অক্রুর মাঝে মাছ ধরিবার দোয়ারি পাতিয়াছে। আজ সেখানকার হাটবার। ঠাকুরঝি পুকুরের সেই বটগাছটার পিছনে দিগন্তের কোলে রাঙা আগুনের ফেনার মতো সূর্য অস্ত যাইতেছে, আর তাহারই তলাকার মেঠোপথ বাহিয়া গ্রামের ছেলে পটু, নীলু, তিনু, ভোলা সব হাট করিয়া ফিরিতেছে। এতক্ষণে তাদের বনে ঘেরা বাড়িটার উঠানটাতে ঘন ছায়া পড়িয়া আসিতেছে। কিচকিচ করিয়া পাখি ডাকিতেছে। সেই মিষ্টি নিঃশব্দ শান্ত বৈকাল। সেই হলদে পাখিটা আজও আসিয়া পাঁচিলের উপরে কঞ্চির ডালটাতে সেই রকমই বসে। মায়ের হাতে পোতা লেবু চারাটাতে হয়তো এতদিন লেবু ফলিতেছে। আরো কিছুক্ষণ পরে তাহাদের সেই ভিটায় সন্ধ্যার অন্ধকার হইয়া যাবে। কিন্তু সে সন্ধ্যায় সেখানে কেহ সাজ জ্বালিবে না, প্রদীপ দেখাইবে না, রূপকথা বলিবে না। জনহীন ভিটার উঠান ভরা কালো মেঘের জঙ্গলে ঝিঝি পোকা ডাকিবে। গভীর রাত্রে পিছনের ঘন বনে জগডুমুর গাছে লক্ষ্মী পেঁচার রব শোনা যাইবে। কেহ কোনোদিন সেদিক মারাইবে না। গভীর জঙ্গলে চাপা পড়া মায়ের সে লেবু গাছটার সন্ধান কেহ কোনোদিন জানিবে না। ওর কলমির ফুল ফুটিয়া আপনা আপনি ঝরিয়া পড়িবে, কুলনোনা মিথ্যাই পাকিবে, হলদে ডানা তেরো পাখিটা কাঁদিয়া কাঁদিয়া ফিরিবে। বনের ধারে সে অপূর্ব মায়াময় বৈকালগুলি মিছামিছি নামিবে চিরদিন। ওবেলা এক উঠান লোকের সম্মুখে বিনা বিচারে মার খাইয়াও তাহার চোখ দিয়ে এক ফোঁটা জল বাহির হয় নাই। কিন্তু এখন নির্জন ঘরে জানালাটাতে একা একা দাঁড়াইয়া সে হঠাৎ কাঁদিয়া উঠিয়া আকুল হইল। উচ্ছ্বসিত চোখের জল ঝরঝর করিয়া পড়িয়া তাহার সুন্দর কপল ভাসিয়া দিতেই চোখ মুছিতে হাত উঠিয়া আকুল শুনে মনে মনে বলিল, আমাদের যেন নিশ্চিন্তপুর ফেরা হয় ভগবান। তুমি এই করো ঠিক জানো, নিশ্চিন্তপুর যাওয়া হয়, নইলে বাঁচব না, পায়ে পড়ি তোমার। পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলিলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে। ঠ্যাঙারে বিরু রায়ের বটতলায় কি ধলচিতের খেয়াঘাটের সীমানায়। তোমাদের সোনাডাঙ্গা মাঠ ছড়িয়ে ইছামতি পার হয়ে পদ্ম ফুলে ভরা মধুখালী বিলের পাশ কাটিয়ে বেত্রবতীর খেয়ায় পাড়ি দিয়ে পথ আমার চলে গেল সামনে সামনে, শুধুই সামনে। দেশ ছেড়ে বিদেশের দিকে, সূর্যোদয় ছেড়ে সূর্যাস্তের দিকে, জানালা গুন্ডির ছেড়িয়ে অপরিচয়ের উদ্দেশ্যে। দিনরাত্রি পার হয়ে, জন্ম মরণ পার হয়ে, মাস বর্ষ মনন্তর মহাযুগ পার হয়ে চলে যায়। তোমাদের মর্মর জীবন স্বপ্ন শেওলা ছাতার দলে ভরে আসে। পথ আমার তখনও ফুরোয় না, চলে চলে চলে, এগিয়েই চলে। অনির্বাণ তার বিনাশ শুনে শুধু অনন্তকাল আর অনন্ত আকাশ। সে পথের বিচিত্র আনন্দ যাত্রা অদৃশ্য তিলক তোমার ললাটে পড়িয়েই তোমার ঘর ছাড়া তো করেই এনেছি। চলো এগিয়ে যাই। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। আজ ছিল এর সপ্তদশ অর্থাৎ শেষ পর্ব। আপনারা আর কোন কোন গল্প পাঠ শুনতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে আরও কিছু গল্প পাঠ রয়েছে, আশা করি শুনতে ভালো লাগবে। কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।